আসসালামু আলাইকুম রবিল ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিল ভাই, আপনার এখানে কয়টি শেড আছে? এখানে তো ভাই আমার 4টি শেড আছে। ওই এখান থেকে ওই পাশে দেখলে সবগুলো গরু আছে। আপনারা কোন কোন জাতের গরুটাকে আপনারা বেশি শেড তৈরি করেন? আমরা তো ভাই গরু তো কারোর বাসার হয় না, বুঝছেন? না। গরুকে আমরা মনে করেন আমরা বাড়ি থেকে জন্ম দিয়ে উৎপাদন করি। জি। এই যে মনে করেন এই গাভীটা কিন্তু আমি গাভ অবস্থায় কিনছি ভাই, প্রেগনেন্ট। জি। আমি কিন্তু প্রেগনেন্টটাই বেশি কিনি, মানে আমার এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে তো ভাই, যে গাভ গরু কিনলে আপনার কিছু মানে প্রাইজ মানি কম হয়, আর দোয়ালটা কিনলে প্রাইজ মানি বেশি হয়ে যায়। তো এর মধ্যে আবার রিস্ক আছে। এই রিস্কটা সবাই নিতে পারে না, আর নিতে পারবে না, করতেও পারবে না, কেননা ওগুলো অভিজ্ঞতা লাগবে। সমস্যা হলো এই যে গাভীটা প্রেগনেন্ট, অনেকের লোক আছে যে প্রেগনেন্ট বাচ্চা ডেলিভারি হবে, ডাক্তারকে ডাকবে ওটাকে লোকজন ডাকবে। হ্যাঁ, আমাকে কিন্তু ওগুলো কাউকে লাগে না। আমি নিজেই কিন্তু ডেলিভারি করে সব কিছু করি। ট্রিটমেন্ট, ম্যাস্টাডিজের ট্রিটমেন্ট, আপনার দুধ জ্বর হয়, এগুলার মনে করেন মেল ফিভার, এগুলো সবগুলোর আমি নিজেই এগুলো ট্রিটমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ ভাই, এগুলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমরা জানতে পারছি যে আপনি দীর্ঘদিন ধরে এই গরু উদ্যোক্তার সাথে জড়িত আছেন, এবং আপনি এই গরু ব্যবসা করে কি আসলেই কি লাভবান হয়েছেন, বা আসলে আপনার মতো কেউ উদ্যোক্তা হয়ে কেউ আরও এরকম হতে পারবে, যে আসলে নূতন অবস্থায় কি করতে হবে গরু, মানে একটু যদি নির্ণয়টা বলতেন। ভাই শোনেন, সব কিছু হলো নিজের কর্মের ফল। আপনারা যদি যে কোনো কাজে আপনি যদি কর্ম ঠিক না থাকে ভাই, নিজেই যদি অনেক কিছু অভিজ্ঞতা আপনার না থাকে, আপনাকে আগে লস ফ্যাক্টরে আসবে ভাই। যে কোনো কাজে যাবেন আপনার লস হবে প্রথম, আবার আস্তে আস্তে আপনি এটা যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, এটা তখন আপনার লস ফ্যাক্টরে আসবে না। গাভী কখনো লস দেয় না। গাভী যদি বছরে এই যে আমি যে বললাম যে একটা গাভীর 2টা বাচ্চা, আমি যে দুধ বিক্রি না করি, ও বাচ্চাকে খাওয়াই, বছরের শেষে 2টা বাচ্চা আমি 2 লক্ষ টাকা বেচবো। জি। আবার এই গাভী 2 দাঁত, এই গরু আবার দেখা যাবে 3 লাখে দাঁড়াবে গাভ হয়ে পরে বিয়াতে, পরবর্তীতে হবে। তাহলে এই গাভী আমি কিন্তু অত টাকা নেই আমার পড়ছে 2,20,000। তাহলে 2,20,000 5 লাখে দাঁড়াবে বছরের শেষে। আচ্ছা, আমরা যে আসলে এই গরুটার দিকে যাচ্ছি, এই গরুটা কি আসলেই প্রেগনেন্ট? ভাই এই গরুটা হলো প্রেগনেন্ট। আচ্ছা, এই গরুটা কত মাস হলো? এবং 18 মাসে ভরণ হয়েছে, বুঝছে? জি। 18 মাসে কনসেপ্ট হয়েছে, কনসেপ্ট হওয়ার পরে আজকে ডেলিভারির আর প্রায় 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হবে ডেলিভারি। এখনও কিন্তু দাঁতে নেই সে কিন্তু আগর। এর বয়স 18 মাস, এইদিকে মনে হয় কনসেপ্ট হওয়ার 8 মাস, বুঝছেন? এর মধ্যে আছে এই মনে করেন 18, 24, বুঝছেন? এই যে 24, 25 মাস, 26 মাস এরকম বয়স। এই গরুটা কিন্তু এখন প্রেগনেন্ট, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। অনেক ভাই তাহলে আপনার এখানে মোট এখন কয়টি গরুর বাছুর হয়েছে? আমার এই যে এটা হলো প্রেগনেন্ট, এই 2টার বাচ্চা আছে। হ্যাঁ, 2টার বাচ্চা, এইটা 4 দিন আগে বাচ্চা দিছে। ওটা আমার প্রেগনেন্ট ছিল, ওটা বাচ্চা হইলো ষাঁড় বাচ্চা, এই যে ওখানে বাচ্চা আছে। আর এটা হলো মেয়ে বাচ্চা। এগুলো আপনার ফার্স্ট বিয়ানের গরু। এটাও কিন্তু ফার্স্ট বিয়ান, এটাও ফার্স্ট বিয়ান গাভী। এটা তো ফার্স্ট বিয়ানে 2টা বাচ্চা দিয়ে দেবে। আমার ভাই প্রেগনেন্ট গরু নেওয়া কাজ, আমি রিস্ক নেই ভাই। রিস্ক ছাড়া ভাই গেম হবে না, তার আমি রিস্ক নেই। এই রিস্কটা তো সবাই নিতে পারবে না। রবিল ভাই, আপনি শুরু কয়টি গরু দিয়ে করছেন, আর আপনার কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে আপনি জড়িত? আমার দীর্ঘদিনের, এটা আমার বাপ, এটা বংশধরীয়। আমার বাপ করছিল আগে পাকিস্তান পিওটে। তিনি 2টা বুকদি গাভী কিনছিল, বুকদি পর্যন্ত আমবাড়ি হাটে হাল জুতছে। হাল জুতার পরে ওই গাভী ছিল প্রেগনেন্ট। ওই গাভী থেকে আমরা আজকে এই উদ্যোগটা, আমার বাবার, এটা আমার না। আমরা কিছু লেখাপড়া করে চলার মতো, কিন্তু ওনার পিছনে দেখা দেখিতে আমরা, উনি দেখছি যে এটাতে কেনার চাকরি কি করব ভাই, চাকরি করে তো লাভ নেই। এটাইতে যদি আমার মাসে 50,000 আসে, তাহলে আমি চাকরি করতে যাবো কেন? আমার 2-4টা লোক কাজ করতেছে, আমার খামারে কাজ করতেছে, মনে করেন ঘাস ওইদিকে আবাদ করতেছে, সব কিছু আছে ভাই, সমস্যা নেই। এগুলো নিয়ে সমস্যা। গরুকে আপনি আসলে কোন খাবারটা বর্তমান যুগে খেলেন? এখন তো খাদ্যের প্রায় দ্বিগুণ মূল্য, দাম বেড়ে গেছে, তাইলে আপনি আসলে ঘাসের তো কোনো বিকল্প নাই। তো সেই হিসাবে আপনি কোন জাতের ঘাসটা গরুকে খাওয়ান, এবং কত পরিমাণ খাওয়াইলে আপনার কি সাশ্রয় হয় সেই দিক থেকে? জি ভাই, আমার কথা হলো কি, গাভীকে
ঘাস খাওয়া, ঘাসে হলো প্রধান খাদ্য, ঘাসটাই হলো প্রধান খাদ্য। আগে তো আমাদের বাপদাদা থেকে ঘাস খাওয়া গরুকে দুধ হয়েছে, এখনও হবে, কিন্তু এইটা এখন ভাই ঘাস আবাদ করে যা কেমিক্যাল ঘাসও মারতেছে ভাই, এই জন্য গাভীরা মানে অত পুষ্টি পায় না। তবে ঘাস যদি প্র্যাকটিক্যাল আমাদের যেমন গোবর সার আছে ইয়া দিয়ে এগুলো প্র্যাকটিক্যালে ঘাস আবাদ করে গরুকে খাওয়া যায়, দানাদার খাদ্য খুব সীমিতর মধ্যে হয়ে যাবে। অনেক জি, আমরা জানতাম যে আসলে আগে আমরা যেটা জানি যে আসলে গরুর মুখে দিলে ঘাস দুধ এবং মাংস পাবেন 12 মাস। তো এই জন্যে আমরা আসলে ঘাসটাকে একটা পুষ্টিকর খাদ্য হিসেবে মনে করি এবং ঘাসে মোটামুটি 15 থেকে 18% প্রোটিন আছে। জি ভাই, জি এটা ঠিক আছে ভাই। ঘাস দিয়ে যে গাভী পালে তার গাভী সুস্থ থাকে, ধারণ ক্ষমতা ভালো থাকে, ক্যালসিয়ামের ঘাটতি কম হয়, ম্যাস্টারিজ কম হয়, আবার যে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চাদের গর্ভধারী বাচ্চা সুস্থ থাকে। এমন যে ফুল, যে কেউ বলে ফুল, কেউ বলে ঝরা, এই যে ভেতর থেকে বাইর হবে ইউটারাসের যে ইয়াটা, ওটা সুন্দর থাকে ভাই, বুঝছেন? সবগুলা দিয়ে অসুস্থতা থাকে না, সুস্থতা থাকে, এটাই হলো। রবিন ভাই, আমরা যদি একটু আমরা যাই, যেমন আপনি এর আগেও বললেন যে আমাদের আরও 4টি শেড আছে। জি ভাই, জি। সেই শেডগুলোতে কি সব এই একই জাতের গরু না অন্য অন্য কোনো জাত আছে? এগুলা তো ভাই আসলে কথা কি এলো, এগুলা পার্সেন্টেজ অনেক ধরনের থাকে, এগুলাতে সবাই তো ওগুলো চিনতে পারে না। অনেক ভাইয়ে খামার করে যায়, অনেক মানে ভুক্তভোগী হইতেছে, আবার লজে পড়তেছে, আবার এগুলা আর আগের ঠেলায় এই খামার করব না। কিন্তু আসলে এগুলো আগে ভাই চেনার দরকার আছে, জানার দরকার আছে, অভিজ্ঞ লোকের সাথে চলাফেরা করার দরকার আছে। পশু সম্পদ অফিসারের সাথে ঘোরেন বা সাধারণ প্র্যাকটিক্যাল যারা খামারিয়া তাদের সাথে অভিজ্ঞতা নিতে হবে। এই অভিজ্ঞতা ছাড়া ভাই কেউ কিছু করতে পারবে না। এই হলো অভিজ্ঞতাটাই হলো মেন। অবশ্যই প্রাণী সম্পদ কর্মকর্তার অবশ্যই এখানে সাজেশন নিতে হবে। আর রুল ভাই, আমরা আসলে গরুর যে খাদ্যের যে দাম, আসলে ঘাসের তো কোনো বিকল্প নেই। ঘাস সহ যে আপনার খড় বা ওর সাথে যে আপনার গরুর যে খাদ্য, ভুসি, খোল, এগুলো আসলে কতটুকু পরিমাণ করে খাওয়াইতে হয়, এইটুক যদি একটু জানতেন। আমার কথা অনেক লোকেই আছে যে সরষের খোল খাওয়ায় না গাভীকে, সরষের খোল খাওয়ায় না, কিন্তু এই যে শীতকাল আসতে সরষের খোল খাওয়ালে কিন্তু মানে অনেক খাদ্যের কাজ ওই সরষের খোল খাওয়াবে, খোলে হবে। কেন? খৈলের মধ্যে কিন্তু গরু গাভী ভালো থাকে, কারণ সরিষা দিয়ে হয়। সরিষার তেল খেলে তো জানেন মানুষের ঠান্ডা লাগে না। হ্যাঁ, এই হলো কথা, সরিষার ইয়ে দিয়ে সব কিছু মনে করেন। আর আবার যে খাদ্যের অনেক দাম, এই যে গমের ছাল, কেউ বলে চোকর, কেউ বলে গমের ছাল। হ্যাঁ, তো এই হলো কথা, গমের ছাল আমরা খাওয়াই, দাম অনেক কিন্তু বেশি। এগুলো খাওয়াই কিন্তু খামার টিকসই হবে না। আপনাকে কিনতে হবে ভুট্টা, আপনার গম কিনতে হবে, ধান কিনতে হবে, যেগুলো চিটা ধান, যেগুলো ধান আমরা ফেলে দিই, আগে ফেলে দিতাম, এখন তো আর ফেলা যায় না। ওগুলোকে ব্রানের মতো করে গুঁড়া করতে হবে। গুঁড়া করার পরে আপনাকে এইগুলা আপনি গরুকে খাওয়ান, আপনি দেখবেন ফিট খাওয়া, আপনি দেখবেন গমের ছালের চেয়েও বেশি উপাদান আছে ওর মধ্যে, আর পুষ্টি বেশি পাবে, দুধ বেশি হবে, দুধে ফ্যাট ভালো হবে, আবার গরু মোটা তাজা হবে। রবিল ভাই, আমরা নতুন উদ্যোক্তার ক্ষেত্রে আপনার কাছে দুইটি কথা শুনতে যাচ্ছি। আমরা আসলে নতুন উদ্যোক্তা হতে গেলে তো গরুর আগে একটা বাসস্থানের দরকার আছে, তারপরে চিকিৎসা, তারপরে খাদ্য। আমার মনে হয় জাত নির্ণয় করা, তারপরে এই 4টা জিনিস করলে আমাদের গরুকে কিভাবে পরিচর্যা করা যাবে এবং গরুকে কিভাবে লালন পালন করে উদ্যোক্তারা লাভবান হবে, সেই বিষয়ে যদি একটু আপনি বলতেন। শুনেন, খামারে বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। আমরা যে টিনের শেড দিছি, এই টিনের শেডে মনে করে, টিনের শেডে অনেক তাপ লাগে। আমরা মানে এগুলা খ্যার যদি হয়, খড় দিয়ে যে ঘর বানা হয়, এই খড়ের ঘর থাকবে। আর আমার যে শেড, এই যে আপনি দেখেন, এই শেডের যে সিস্টেম, এই যে হাউস, আপনি তো গাভীর হাউস দেখতেছেন, এই সিস্টেমে হাউস করার লাগে। অনেক ভাই আছে যে মনে করে হাউসের মধ্যে পানি দেয়, পানি দিয়ে গরুকে খাওয়ায়, অনেক গরু খাইলো না, সবসময় তো রুচি এক হয় না, তো তখন ওটা নষ্ট হয়ে যায়, তখন আবার ওটা একটা পরিষ্কার করতে অনেক কষ্টকর। তো এই জন্য আমরা কী করে বালতির মধ্যে কিন্তু গরুকে খাওয়াই, এটা খাইলো না আর একটাকে লাগাই দিলাম, আর একটা খাইলো না আর একটাকে লাগাই দিলাম, তাতে খাদ্যগুলা কোনো হয় না, অপচয় হয় না। তাই এই জন্য ভাই আমরা এইভাবে আমার খামারে পরিচর্যা করি।
আর দ্বিতীয় নম্বর কথা, খামার করতে যে টিন দিয়ে করতেই পারেন, কিন্তু শীতকালের জন্য ঠিক আছে, গরমকালের জন্য সমস্যা, কিন্তু শীতকালের জন্য ঠিক না। শীতকালেও কিন্তু এটা ঝরঝর করে বৃষ্টির মতো পড়তেছে। আপনি যদি খড় দিয়ে বানান, এটা কিন্তু অনেক ভালো হবে, তাতে গরু সুস্থ থাকবে। গরুকে অতিরিক্ত তাপ না লাগার কারণে খড়টাই হচ্ছে বেটার। খড়টা ঠান্ডাও বেটার, জি। গরমও বেটার, দুই দিক থেকে আর কি হ্যাঁ। গরু মানসম্মত হ্যাঁ থাকতে পারে। এই হলো কথা। এইভাবে সেট করা লাগে। আর সেটে অনেকজনে আছে তো অনেক টাকা খরচ ইনভেস্ট করে দেয়, হ্যাঁ এ করতে ও করতেছে, সেটাই দেখা যায় খামার করতে মনে করেন অনেক টাকা খরচ করে দেয়, পরে দেখা যায় এগুলো লস ফেটার, অত টাকা লাগে না ভাই খামার করতে, সেট বানাইতে। দেখেন, আমরা আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা শেড কিভাবে করে সেটা আপনার কাছে জানলাম। আর একটা জিনিস আমরা জানলাম আসলে গরুর বাসস্থানের বিষয়টা, খাদ্যের বিষয়টা আপনার কাছে জানলাম। এখন একটু যদি চিকিৎসার বিষয়টা একটু জানতেন যে আসলে প্রাথমিক অবস্থায় গরুকে আমরা একটা গরুকে ট্রিটমেন্ট কিভাবে দিতে পারি এবং কোন ট্রিটমেন্টের ওপর গরুটা আমাদের ভালো পরিচর্যায় মোটা তাজা করা যায় এবং দুধও আমরা লাভবান হতে পারি, সেই দিকটা যদি একটু বলতেন। ভাইয়ে এই যে গরু লালন পালন, এই যে বলতেছে যে লালন পালন করতে কী হয়, এই যে গরু, এই গরুটাকে 3 মাস পর পর আপনার কিডনি ডোজ দিতে হবে। হ্যাঁ, কিন্তু এর বডির ওয়েট মনে করেন অনেকজনকে বলবেন, ডাক্তারকে যাকে বলেন বলবে 4টে দেন এন্ডেস 1600 পাওয়ার, আর কী যেন আর একটা ট্যাবলেট বাইরে 3200 পাওয়ার, কিন্তু না, আমি কিন্তু এন্ডেস খাওয়াই গরুকে ভাই। এই যে এন্ডেস, এই গাভীকে আমি কিন্তু নিম্ন হলো 7টা দেবো, কিন্তু ডাক্তাররা বলবে কিন্তু 4টে দেন। 4টে দিয়ে কিন্তু কৃমি মরে না, তাই কৃমি কিন্তু ওর পেটে থেকে যায়, থেকে যাওয়ার কারণে কিন্তু কি গরুকে কিন্তু যা খাওয়াবেন কাজে লাগবে না। গরুর 1 নম্বরে হলো কৃমি মুক্ত করতে হবে। দ্বিতীয়ত আপনাকে 6 মাসের মধ্যে ভ্যাকসিন করতে হবে। 6 মাস পর পর আপনি খুরের ভ্যাকসিন করেন, তরকা করেন, বাবলা করেন, ভ্যাকসিনটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। দিলে তাহলে গরুকে আর ভাইরাস জাতীয় জিনিস যারা অ্যাটাক করতে পারে না। সেই জন্য। আর তৃতীয়ত হলো গরুর এই ক্যালসিয়াম ঘাটতি আমরা নিজেই করে দিই। হ্যাঁ, একটা গাভী আপনার 20 লিটার দুধ দেয়, আপনি তাকে খাওয়াচ্ছেন না, প্রোটিন কম হচ্ছে। হ্যাঁ খাওয়াচ্ছেন না, খাওয়া দাওয়ার কারণে ক্যালসিয়ামের ঘাটতিটা হয়ে যায়। জি, ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। ঘাটতি হচ্ছে, জি জি। আর ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে বেশি দুধের গাভী, হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু এটা আপনার অভিজ্ঞতা, আপনি যখন খামার করুন বুঝবেন যে গরুটা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেলে, যেমন হাঁসটা যেমন পড়ে যায় চাকুলা হয়ে যায়, ওইরকম গাভীটাও হয়ে যাবে। তবে এটা ভয়ের কোনো কারণ না, অনেক লোকে এই ভয়ে করে কষাইকে দিয়ে দেয়, কিন্তু না, হ্যাঁ কিন্তু আসলেই না, কিছু হবে না। যখন আপনি ক্যালসিয়াম দিয়ে দেবেন তখন কিন্তু সুস্থ হয়ে যাবে। আছে আমি আর একটু রবিল ভাই আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি তো অনেক সময় গরু বাচ্চি গরুও আপনি কিনে থাকেন এবং নিজে আপনি গাভী করেন, তাই না? গাব করেন। আচ্ছা, গাব করার ক্ষেত্রে আমরা জানি যে বর্তমান যে আমরা বীজ যেটাকে বলে, যে এসিআই বলেন, আরও অন্য অন্য ব্রাক বলেন, তারপরে টিটিএল বলেন, আরও অন্য অন্য জাতের বীজ আমরা সাধারণত গরুকে দেই। এর পাশাপাশি আমাদের গরু অরিজিনাল গরুর যে সার আছে, আমরা সারটা দিলে কি আমরা ভালো গাবে আসতে পারে, না বীজ দিলে আমাদের কনসেপ্টটা ভালো হতে পারে, এই দিকটা যদি একটু যা বলতেন। শুনুন ভাই, এগুলা অনেক কোম্পানি বাড়িয়েছে বুঝছেন, এগুলা বলা হয়েছে এটা যে এশিয়ার এটা তীর, এটা হলো, এটা অনেক কিছু অনেকজনই বলতেছে। আসলেই এটা ঠিক আমার মনে হয়, নিজে সার রাখে দেখা, মনে করেন ওখানে থেকে আপনার বীজ উৎপাদন করে আমার এলাকায় মনে করেন একটা ওই রকম বীজ উৎপাদন করতেছে, দেখলাম যে এই সারের বীজ দেওয়াই ভালো, সারের মধ্যে জীবাণু থাকে তো বীজ দেওয়াটাই ভালো হয়। হ্যাঁ, আর অনেক গাভী দেখা যায় যে আপনার বীজ দিয়ে কনসেপ্ট হচ্ছে না, সার দিয়েই হয় অনেক গাভী। যাই হোক, আমি আপনার কাছে যে জিনিসগুলো শুনলাম তাতে আমি অনেক উপকৃত হলাম। আসলে দর্শকের কাছে আমরা এই জিনিসগুলো জানাবো যে আসলে আমরা অনেকেই উদ্যোক্তা হই, গরুর অনেক কিছু জানি না, না জানার সত্ত্বেও আমরা গরুকে হিউজ পরিমাণ একটা টাকা ইনভেস্ট করে লজের দিকে আমরা চলে যাই। আসলে লজ যে হয় এটা আসলে আমাদের একটু দিক নির্দেশনা ভুলের কারণে আমরা গরুতে যেটা ইনভেস্ট করার দরকার সেটা আমরা গরুতে না করে আমরা দেখা গেল যে আমরা ফার্মে এই হিউজ ক্ষতিটা করে ফেলার কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়ি। তা আসলে আমরা যেটা দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছিলাম
যে আসলে আমরা যদি উদ্যোক্তা হতে চাই তাহলে বেশি টাকা লাগে না। রবিউল ভাই বলেছে যে বেশি কোনো ইনভেস্টার এখানে দরকার নাই, জাস্ট কিছু অভিজ্ঞতা জানতে হবে এবং অভিজ্ঞতার সাথে সেটা একটু একটু মানসম্মত হলেই আমাদের গরু লালন পালন করা যাবে। আর আমরা যেটা শুনতে পারলাম উনি গাভী থেকে লাভবান হয়। আর আমরা আসলে একটা মজার জিনিস দেখলাম এখানে এসে, যেটা আর কি অনেকের কাছে আমরা শুনছিলাম, আজকে আমরা নিজেই সেটা দেখলাম। সৈয়দপুর পৌরসভার 10 নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামে রবিউল ভাইয়ের ফার্মে দেখলাম একটি গরুর 2টি বাছুর হয়েছে। সেই বাছুর 2টাও আমরা এখানে দেখলাম এবং আসলে দর্শক আমরা খুব আনন্দিত যে আজকের এই প্রতিবেদন আপনারা সকলেই দেখবেন। আমরা আপনাদের পাশে বরাবরই থাকব। আমরা আগামীতেও আরও নতুন কিছু দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।